হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইলাস হালদার। আজকে আমি জেনারেটর নিয়ে কথা বলবো। বিগত ক্লাসে আমি আইটারেটর নিয়ে আলোচনা করেছি। আশা করি আইটারেটর সম্পর্কে আপনারা ভালো বুঝতে পেরেছেন। তো জেনারেটরও খুবই গুরুত্বপূর্ণ। জেনারেটর আমাদের জানতে হবে পাইথন প্রোগ্রাম করতে গেলে। ইন পাইথন প্রোগ্রাম এ জেনারেটর ইজ এ স্পেশাল টাইপ অফ আইটারেবল। এটা মূলত আইটারেবলই, কিন্তু এটা স্পেশাল। দ্যাট অ্যালাউ ইউ, এটা আমাকে অ্যালাউ করে টু আইটারেট ওভার এ পটেনশিয়ালি লার্জ সিকোয়েন্স অফ ভ্যালু। অর্থাৎ আমি বড় বড় কোনো প্রোগ্রাম করতে গেলে যেখানে বড় বড় স্টোরিংয়ের দরকার মেমোরিতে, ওগুলো যদি আমি করতে যাই সেক্ষেত্রে আমাকে জেনারেটর খুবই হেল্প করে। এখন আমি দেখেন এখানে যখন আমি লিস্ট ইউজ করতেছি তখন আমাকে প্রিন্ট করে দিচ্ছে ইভেন নাম্বার। আমি ইভেনের উপর একটা লিস্ট ক্রিয়েট করেছি। আপনারা লিস্ট কম্প্রিহেনশন সম্পর্কে ভালোই জানেন, এতদিনে শিখে গিয়েছেন। তারপরে আমি সেম ক্যাটাগরিতে দেখেন এখানে লিস্টের জন্য আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়েছে। আমি জেনারেটর, এখানে জেনারেটরের এক্সপ্রেশনটা এরকম হয়, সেমই করেছি, কিন্তু শুধুমাত্র এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তখন এটা জেনারেটর রূপান্তরিত হয়ে গিয়েছে। এখন যদি আমি স্পেসটা, যেহেতু ছোট প্রোগ্রাম সেজন্য স্পেস বেশি দেবে না, আমি সিস মডিউল নিচ্ছি, ইম্পোর্ট সিস। আমি যদি সিস ডট গেট সাইজ অফ চলে এসেছে, এর ভিতরে যদি আমি ইভেন নাম্বারটা নিয়ে নেই তাহলে কতটুকু দেখায় জায়গা, মেমোরিতে স্পেস কতটুকু লেগেছে। 120 মেমোরি, 120 বাইট জায়গা নিয়েছে। কিন্তু সেম প্রোগ্রাম যদি আমি জেনারেটরের ক্ষেত্রে দেখি, তাহলে এই যে আমি জেনারেটর ক্রিয়েট করেছি, জেনারেটর, আমি এটা কপি করে নেই। দেখেন এখানে 104 বাইট জায়গা লেগেছে। এখান থেকে কিছুটা কম, যেহেতু ছোট প্রোগ্রাম তাই, কিন্তু আমি বড় বড় প্রোগ্রামে এখানে অনেক জায়গা সেভ হবে। তাহলে আমি দুইটা এক্সপ্রেশন দেখলাম, একটা হচ্ছে লিস্টের জন্য এক্সপ্রেশন, লিস্ট কম্প্রেনশন, আর একটা হচ্ছে গিয়া জেনারেটরের জন্য এক্সপ্রেশন। উভয় এক্সপ্রেশনে আমি দেখতে পেলাম যে আমার লিস্টের জায়গা বেশি লাগে, জেনারেটরের জায়গা কম লাগে। সুতরাং আমার এই ক্ষেত্রে আমার জেনারেটর ইউজ করা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো। এখন রিটার্ন এবং জেনারেটরের মধ্যে কিছুটা তফাৎ বের করার চেষ্টা করি। দেখেন আমরা ফাংশনের ক্লাস করেছি, যখন আমরা ফাংশনের ক্লাস করেছি তখন আমরা ব্যাখ্যা করেছি যে আমরা রিটার্ন এই অপশানটা ইউজ করব। কেন? কারণ ফাংশন ক্রিয়েট করলে আমাকে রিটার্ন ভ্যালু করতে হয় অথবা নান রিটার্ন হয়। এখন আমি যদি এটা পাইথন স্যারের কাছে নিয়ে যাই, পাইথন টিউটারে নিয়ে আসলাম, আমি এখানে পেস্ট করে দেই। আমি একটু ছোট করে নেই কারণ দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। নেক্সট দিলাম। নেক্সট দিলে কি করছে, ফাংশন কল হয়েছে, কল হওয়ার পরে সে লাফিয়ে উপরে চলে গেছে, ফাংশন কল করলো, তারপরে সে টোটাল দেখলো 0, সে অ্যাড নাম্বার করতেছে, রিটার্ন ভ্যালু, তারপরে সে প্রিন্ট আউট করবে 5, তারপর আবার ফাংশানে গেল, আবার সে টোটাল নাম্বার করলো, রিটার্ন করলো, মানে শুরু থেকে সে 5কে রিটার্ন করলো, তারপরে আবার কি প্রিন্ট আউট করবে 5। ঠিক আছে, এখন সে 5-এর সাথে 10 যোগ করবে। এখানে বলে দেওয়া হয়েছে যে টোটাল নাম্বার থাকবে, টোটালের সাথে যোগ আকারে যাবে। তাহলে আমি যাই, 10 নিল, নেওয়ার পরে নাম্বার 10 নিয়েছে, আর আমার টোটাল নাম্বার আছে 5, 5-এর সাথে কি করে দেবে, যোগ করে 15 করবে, রিটার্ন ভ্যালু 15। তাহলে এরকম করে সিরিয়াল ভাই সে প্রথম থেকে শেষ পর্যন্ত পুনরাবৃত্তি করতেছে, এরকম করে 23 পর্যন্ত গিয়েছে। কিন্তু আমার জেনারেটরের ক্ষেত্রে কি হবে আপনি একটু দেখেন। অর্থাৎ আমি যখন রিটার্ন ইউজ করেছি, সে প্রতিবার ফাংশনটা এখান থেকে ভ্যালু নিয়েছে, নিয়ে প্রথম থেকে সে
অ্যাড করেছে, প্রথম থেকে সে রান করেছে, অ্যাড করেছে, রান করেছে, অ্যাড করেছে, এরকম করেই কিন্তু তার কার্যক্রম পরিচালনা হয়েছে। কিন্তু যখন আমি জেনারেটর ইউজ করব রিটার্নের পরিবর্তে, আমি কোডটা এডিট করি, আমি ভিজুয়ালাইজ করতেছি, ফার্স্ট পজিশনে চলে যায়। তারপর আমি যদি একটু বড় করি, যেহেতু প্রোগ্রামটা আছে, নেক্সট করি, দেখেন এটা কিন্তু জেনারেটর কল করলো, ফাংশনকে কল করলো, করে কিন্তু সে ফর লুপে চলে আসছে। আমরা কিন্তু একটু আগে দেখেছি যখন রিটার্ন ভ্যালু দিয়ে কাজ করেছি, কল করার সাথে সাথে কিন্তু আবার ফাংশন এখানেই চলে আসছে, এখান থেকে কাজ করেছে। কিন্তু এখানে আমি আলাদা ফর লুপ লেখাতে সে জেনারেটরে এসে এখানে ফর লুপে চলে এসেছে, তারপর আবার ফাংশনে চলে যাবে। গিয়ে দেখেন ইল্ড ওয়ানকে ভালো করে খেয়াল করবেন, আমি রিটার্নের পরিবর্তে ইল্ড ওয়ান লিখেছি, এটাকে প্রিন্ট করে দেবে সে। রিটার্ন ভ্যালু 1 এখানে প্রিন্ট করতেছে, রিটার্ন এই যে প্রিন্ট করে দিবে, 1 প্রিন্ট করে দিয়েছে। সে কিন্তু 1 প্রিন্ট করে দিয়েছে, সুতরাং সে পুনরায় 1-এ রান করার কিছুই নাই, সে 1-এ কিছুই রান করলো না, সে চলে গেল 2-তে, 2 রিটার্ন করে দিবে, 2 রিটার্ন করে দিবে। দেখেন সে কিন্তু এখন আর 1-এ যাবে না, দেখেন 2 রিটার্ন করে দিচ্ছে আর প্রিন্ট আউট করে দিয়েছে, সে কিন্তু অটোমেটিক্যালি 2-তে চলে আসছে, 1-এ যাওয়া তার কোনো প্রয়োজন হয়নি। অর্থাৎ এখানে বুঝাইতে যাচ্ছে রিটার্ন কিন্তু বারে বারে কিন্তু প্রথম থেকেই সে সিস্টেম করে প্রোগ্রামে ঢুকে সবগুলাকে মানে সবগুলা স্থান নিয়ে তারপরে সে প্রকৃত রেজাল্টে গিয়েছে। কিন্তু আমার ইয়েল্ড যখন ইউজ করতেছি, জেনারেটর যখন ইউজ করতেছি, সে কিন্তু একে যায় না। আবার আমি দেখাই, ব্যাকে যাই, ফর লুপে আছে, লুপ থেকে ডাইরেক্ট 2-তে চলে যাবে, দেখেন, দেখেছেন 2-তে চলে গেছে। সে কিন্তু আর 1-এ যাওয়া প্রয়োজন মনে করেনি, কারণ সে মেমোরি তার নলেজে রেখেছে, তার মেমোরিতে সে স্টোর করে রেখেছে আমি এর আগে 1 প্রিন্ট করেছি, 1-এ গিয়েছিলাম, এখন আমার 1-এ যাওয়া কোনো প্রয়োজন নেই। অটোমেটিক্যালি সে 3-তে চলে আসবে, রিটার্ন করবে, প্রিন্ট করে দিল, ব্যাস, এরপরে সে প্রোগ্রামটা ইন্ট করে দিয়েছে। এটাই হচ্ছে গিয়ে জেনারেটর এবং রিটার্নের মধ্যে পার্থক্য। রিটার্ন করতে গেলে আমাকে পুরা প্রোগ্রামটাই পুনরাবৃত্তি করা লাগতেছে, নতুন করে সে প্রথম থেকে শুরু করতেছে। কিন্তু আমার ইয়েল্ড যখন জেনারেটর ইউজ করতেছি, তখন সে প্রতিটাকে মনে রাখতেছে, কোন জায়গা থেকে তার শুরু করা উচিত সে কিন্তু নিজে নিজে আইডেন্টিফাই করতে পারতেছে। এটাই আমার রিটার্ন এবং জেনারেটরের মধ্যে তফাৎ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এক্সপ্রেশনের ক্ষেত্রেও জেনারেটর খুব উপকারী, এবং ফাংশনের ক্ষেত্রেও আমি যখন বড় বড় ফাংশন করব তখন আমি রিটার্নের পরিবর্তে আমরা ইল্ড ইউজ করব, অর্থাৎ রিটার্নের পরিবর্তে আমরা জেনারেটর ইউজ করে সুবিধা ভোগ করতে পারবো। এখন দেখেন আরও একটা প্রোগ্রাম এখানে দেখা যাচ্ছে, এই প্রোগ্রামটা আমরা ফর লুপের মাধ্যমে করেছি, দেখি এটা হোয়াইল লুপেও করা যায়। এখানে একটা প্রোগ্রাম, এটাও জেনারেটরই, আমরা একটুখানি অ্যানালাইসিস করে আসি। দেখেন এখানে মাই জেনারেটর ম্যাক্সিমাম ভ্যালু নাম্বার প্রিন্ট করবে, অর্থাৎ এখানে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, অর্থাৎ 1 আছে, শুরুতে 1 থাকবে, তারপর এক এক করে সেটা বৃদ্ধি পাবে, 1 2 3 4 এরকম আকারে আসবে। আমরা দেখি, আমরা জেনকে কল করলাম, ফর লুপে চলে যাবে, তারপরে আবার ডেপে চলে যাবে, যাওয়ার পরে সে ভ্যালু 1 পাবে, ম্যাক্সিমাম ভ্যালু 5 নিয়েছি, 1 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করে দেখাবে, এক এক করে বৃদ্ধি পায়। প্রথম ভ্যালু 1 পাইছে, আমরা জানি লুপে 1 থাকবে, 1 থেকে ম্যাক্সিমাম ভ্যালু আছে, এই পর্যন্ত রেঞ্জ আমি দিয়ে দিয়েছি। সুতরাং প্রথমে 1 সে প্রিন্ট করে দেখাবে, 1 প্রিন্ট করে দিল, তারপরে ইল্ড কারেন্ট ভ্যালু কত আছে সে দেখলো যে 1 আছে, তাহলে 1-এর সাথে কি হবে, আরেকটা যোগ হলে 2 হয়ে যাবে, 2 প্রিন্ট করে দিবে, 2 প্রিন্ট করে দিয়েছে। এখন ইএল ভ্যালু কারেন্ট ভ্যালু কত আছে 3, সে মনে রাখলো, সে কিন্তু লুপে আর যাচ্ছে না, এখন সে যাবে, গিয়ে সে আবার অ্যাড করে দেবে, এরকম করে 5 পর্যন্ত সে প্রিন্ট করবে। আশা করি প্রোগ্রামটা বুঝেছেন। তাহলে জেনারেটর এবং রিটার্নের মধ্যে যে তফাৎটা আমরা বুঝতে পেরেছি, সুতরাং আমরা এটাও প্রমাণ পেয়েছি যে আমি রিটার্নের ক্ষেত্রে যে সুবিধা পাবো তার চেয়ে ভালো সুবিধা কিন্তু জেনারেটরে পাচ্ছি। তবে আমার সব কিছুই দরকার আমার অবস্থান বুঝে, সিচুয়েশন বুঝে, অর্থাৎ
ভালো একজন অধিনায়কের মতো ক্রিকেট খেলায় যেমন সিচুয়েশন বুঝে সে ফিল্ডিং সাজায় বোলিং করে, ওরকমই আমরা সিচুয়েশন বুঝে আমাদের প্রোগ্রাম লিখব। এরপর দেখেন আমি আইটারেটর, কিছুদিন আগে আইটারেশন বা আইটারেটর সম্পর্কে আমি আলোচনা করেছি, এবং জেনারেটর, এই দুইটার মধ্যে কি কোনো তফাৎ আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন আইটারেটর ইউজ করতে গেলে আপনাকে আমি ডির যে মডিউল আছে ডির মাধ্যমে আমি দেখাইছিলাম, আইটারেটরে দুইটা অপশান থাকে, একটা হচ্ছে আইটার আর একটা হচ্ছে নেক্সট। ঠিক আছে, তো দেখেন আমার একটা আইটারেটর ক্রিয়েট করতে গিয়ে, একটা রেঞ্জ ক্রিয়েট করতে গিয়ে দেখেন আমাকে কতগুলা কোড লিখতে হয়েছে। এর মধ্যে এটা আমার নিজের একটা রেঞ্জ ক্রিয়েট করেছি। আমি এটা পাইথন টিউটরে নিয়ে যাই, টিউটরে নিয়ে গিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমি যখন ফাংশনকে কল করলাম, সে কিন্তু তিনটা ম্যাজিক মেথডকে সে কাউন্ট করেছে যে আমার এই ক্লাসের ভিতরে এতগুলো রয়েছে। আমি কিছুদিন আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করিয়েছি। আমার ক্লাসের ভিতরে যদি এরকম ডবল হাইফেন করে কিছু থাকে, অবশ্যই সেগুলোকে আমি ম্যাজিক মেথড বলবো, সেটা বুঝিয়েছি। কিন্তু তাই আজকে কিন্তু ভেঙে পড়বেন না যে আমার ক্লাস কোনো কাজে লাগে না, জেনারেটর দিয়ে সব করতে পারি। আসলে জিনিসটা এমনটা না। আবারও বলি, সিচুয়েশন ওয়াইজ আমাকে কাজ করতে হবে। এখন আমি এটা একটু ছোট করি, ছোট করে রান করে দেখাই। প্রথমে 5 ভ্যালু নিল, নেওয়ার পরে সে রান করে এই জায়গাটায় আসলো, ম্যাক্সিমাম ভ্যালু 5 দিয়ে দিল। তারপরে সে আবার নিচে আসলো, এখন দ্বিতীয় প্রোগ্রামে যাবে, কারেন্ট ভ্যালু সে 0 নিল। এরকম করে সে রান করতেছে। এভাবে কিন্তু সে রেঞ্জ তৈরি করতেছে, 1 2 করে প্রিন্ট করতেছে। একটা ঝামেলার, 1 থেকে 5 পর্যন্ত নিব, কিন্তু কতগুলা আমার এই রেঞ্জের জন্য কতগুলা কোড লেখা লাগছে। কিন্তু আমি যদি একই জিনিস জেনারেটরের মাধ্যমে করি, দেখেন তাহলে কি হবে, ওই সেম। একটু আগে আমি প্রোগ্রামটা দেখাইছি, এটাও কিন্তু সেম প্রোগ্রাম। যখন ভিজুয়ালাইজ করব, সেম প্রোগ্রামই দেখাচ্ছি। যখন আমি করলাম, দেখেন ওই ম্যাক্সিমাম ভ্যালু 5 নিল, ওইভাবে গেল, যাওয়ার পরে ওই যে 1 1 করে যোগ করে দেবে। এটা আমি জাস্ট এই সেম প্রোগ্রামই রাখলাম, যেহেতু আগে বুঝাইছি সেজন্য 5 পর্যন্ত রেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রেও এতটুকু আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে নেন, প্রোগ্রাম যাই থাকুক। আমি নিজস্ব রেঞ্জ তৈরি করতে আমাকে কতগুলা কোড লিখতে হচ্ছে। ক্লাস দিয়ে যখন আমি প্রোগ্রামটা করেছি, তখন কিন্তু 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে আমাকে এতগুলা কোড লেখা লাগছে ক্লাসের মাধ্যমে। আমি ক্লাসের ভিতরে মেথড তৈরি করেছি, ম্যাজিক মেথড, কয়েকটা ম্যাজিক মেথডের মাধ্যমে আমাকে 5 রেঞ্জ পর্যন্ত নেওয়া লাগছে। কিন্তু জেনারেটরের ক্ষেত্রে দেখেন আমি কেবল একটা মাত্র ফাংশন লিখেছি, এখানে ভ্যালু প্রকাশ করে দিয়েছি, ইয়েল্ডের মাধ্যমে সে 1 থেকে 5 পর্যন্ত রেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা বিশেষ বিশেষ জায়গায় খুব সহজে, যখন দেখব যে অনেক বড় অনেক জটিল প্রোগ্রাম, ওই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু শর্টকাট আমাদের জেনারেটর ইউজ করে আমি বড় একটা প্রোগ্রামকে খুবই সংক্ষিপ্ত করে ফেলতে পারবো, ইজিলি বুঝতে পারবো। সুতরাং আপনি একজন ভালো প্রোগ্রামার হতে হলে আপনাকে জেনারেটর সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, যেন আপনি আপনার প্রোগ্রামগুলোকে সহজেই সমাধান করতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন।